সারারাত উদ্ধার অভিযান চালালেও উদ্ধার হয়নি চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাসের সেহরিশ। তাকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। এলাকাবাসীর অভিযোগ, নালায় পড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে, কিন্তু খাল নিরাপদ করতে প্রশাসন এখনো নিশ্চুপ। এদিকে ঘটনাস্থলে মেয়র এসে জানিয়েছেন, শিশু উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। শিগগিরই ওই নালায় রেলিং দেয়া হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার বিকেল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মাঝেই সন্ধ্যায় রিকশায় করে মা ও নানির সাথে বাড়ি ফিরছিলেন ৬ মাসের কন্যা শিশু শেহরিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার কাপাস গোলায় নবাব হোটেলের পাশের নালার কাছে আসতেই তাদের ব্যাটারি চালিত রিকশাটি উল্টে যায়। এতে রিকশায় থাকা ৩ জনই নালায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন মা ও নানিকে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। ২ জন মহিলা আর একজন বাচ্চা, মা, দাদি এবং বাচ্চা। হয়তোবা এখানে পানি থাকার কারণে খেয়াল করতে পারে নাই, যার কারণে পিছলে বা উল্টে এটা ইয়াতে পড়ে গিয়েছিল। এদিকেও রেলিং নাই, ওদিকেও কি নাই, ওয়াল নাই। সিটি কর্পোরেশন কয়েকদিন আগে সিটি কর্পোরেশন আসছিল, এরা পরিষ্কার করছে। ওই সময় এদিকে বাস ছিল, রেলিং এর মতো ছিল, ওগুলো খুলে আর দেয় নাই। এই বাসগুলো কিন্তু আজকে বিগত 1 বছর ধরেই বাসগুলো দেওয়ার কারণে সেফটি, পানি উঠলেও কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আজকে এই বাস না থাকার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটলো। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সিটি কর্পোরেশনের টিম। খাল নালায় পড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ এখনো নগরের বেশিরভাগ খাল নালা উন্মুক্ত। ঘটনাস্থলে যান সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, শিগগিরই ওই নালায় রেলিং দেওয়া হবে। রিক্সাগুলো বেপরোয়া চালানোর কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু পানির মধ্যে না, এমনি তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর যেখানে একটা স্রোত আছে সেখানে তো অ্যাক্সিডেন্ট করেছে। আমাদেরকে আরো বেশি কঠোর করতে হবে, রিক্সা থেকে তাদের আমাদের ব্যবস্থা নিতে হবে। এর আগে ২০২৪ সালের জুনে চট্টগ্রামের বন্দর থানার পশ্চিম গসাইলডাঙ্গা ও আবেদার পাড়ার মাঝামাঝি খালে সিডিএর জলাবদ্ধতা মুক্তির প্রকল্পের আওতায় তৈরি করা বক্স ড্রেনের ঢাকনা খোলা থাকায় একটি শিশু খেলতে গিয়ে খালে পড়ে মারা যায়। এছাড়া ২০২৩ সালে বন্দর নগরীতে নালায় ডুবে মারা যায় ২ বছরের আরও এক শিশু। আর ২০২১ সালেই মারা যায় আরও ৪ জন। আব্দুল আল মামুন, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এখন কি অবস্থা দেখছেন? উদ্ধার কাজ চলছে কিনা আমাদের জানাবেন। এবং আপনার প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে বিগত সময়েও এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে, তো এই বিষয়ে আসলে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নেবে? শিশু ৬ মাসের শিশু গতকাল খালে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত তাকে উদ্ধারে যে অভিযান সেটা অব্যাহত রয়েছে। গতকাল রাত অবধি এই অভিযান পরিচালিত হয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খালের মধ্যে ডুবুরি দল তারা অভিযান অব্যাহত রেখেছে। এখানে ডুবুরি দল যেমন ফায়ার সার্ভিসে রয়েছে, পাশাপাশি এখানে নৌবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। রাত থেকেই অভিযান পরিচালিত হচ্ছে। এখনো পর্যন্ত ৬ মাস বয়সী শিশু তার কোনো সন্ধান এখনো পর্যন্ত মেলেনি। মূলত গতকাল বৃষ্টি হওয়ায় এই খালটিতে একটা স্রোত আছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে। আর এই সময় ব্যাটারি চালিত একটি রিক্সা ওই পথ দিয়ে ঢুকছিল এবং সেটি যখন ক্রস করতে যাচ্ছিল তখন একটি উল্টে এই খালের মধ্যে পড়ে যায়। মা এবং দাদির সাথে এখানে এক আত্মীয়ের বাসায়, হিজরা খাল নামে পরিচিত, এই খালের মধ্যে পড়ে যাওয়ার পর থেকেই এখনো পর্যন্ত শিশুর কোনো দেহের এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডুবুরি দল কাজ করে যাচ্ছে, আবার নতুন করেও ডুবুরি দল আসছে। রাত থেকেই তারা কাজ করছিল, তো এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি। তো প্রতি বছরে আমরা দেখি যে বর্ষা হলেই এই নালা এবং খাল যেগুলো রয়েছে সেগুলোর দুই পাশ অবমুক্ত থাকার কারণে যেখানে জলাবদ্ধতার ঝুঁকি থাকে সেখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার
ঘটেছে আগেও, আরো অনেকের প্রাণ গেছে। এবারও আমরা দেখলাম বর্ষা শুরুর আগেই এরকম একটি দুর্ঘটনায় এই শিশুটিকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখানে নগরবাসীর দাবি যেটি, সেটি হচ্ছে এই খালগুলোকে ফেন্সিং করে কিংবা এখানে খালের পাশে ফেন্সিং এর মাধ্যমে এগুলোকে ঝুঁকিমুক্ত রাখা, যাতে কোনো মানুষ এখানে দুর্ঘটনায় পতিত হয়ে খালে পড়ে না যায়। এই দাবিটা এখানকার সাধারণ এলাকাবাসীর। আর যেগুলোতে খোলা বক্স আকারে থাকে সেখানে বক্স গুলো যাতে ঢাকনা দিয়ে দেওয়া হয় সেই দাবিও করেছেন। কিন্তু এই খালগুলো অনেক বড় খাল, ফলে এই খালগুলো ফেন্সিং করা ছাড়া আসলে মানুষের যে ঝুঁকি এখানে পড়ে যাওয়ার, সেটি থেকে রক্ষা করা সম্ভব নয়। তাই এই খালগুলো যেগুলো এরকম উন্মুক্ত অবস্থায় আছে এবং যে জলাবদ্ধতার ঝুঁকি যেখানে রয়েছে, সেই জায়গাগুলোতে ফেন্সিং করার দাবিটাই হচ্ছে প্রধানত নগরবাসীর। তো প্রতি বছরই এই ধরনের ঘটনা ঘটছে, মানুষের প্রাণহানি ঘটছে, শিশু বৃদ্ধ সহ অনেক প্রাণহানি 2021 সালেও দেখেছি, 2023 সালেও হয়েছে, এই প্রতি বছরই ঘটে যাচ্ছে। যদিও এখানে সিটি কর্পোরেশন মেয়র গতকাল আসছিলেন, তিনি এখানে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই শিশুটি উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি তিনি এটিও বলেছেন যে যেসব ঝুঁকিপূর্ণ খালগুলো রয়েছে সেগুলো যাতে ঝুঁকি মুক্ত রাখা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। তো তারপরও এরকম যাতে না হয় এবং তার জন্য সিটি কর্পোরেশন, সিডিএ সহ যারা এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কাজ করছে সেই সব সংস্থাগুলোর অনেক বেশি মনোযোগী হওয়া এবং দায়িত্ব নেওয়ার কথা বলছেন নগরবাসী। এবং শুধু আশ্বাসেই যাতে এতে সীমাবদ্ধ না থাকে, বরং কার্যকরভাবে ফেন্সিং কিংবা কাঠের এখানে ব্যারিকেড কিংবা এই ধরনের একটা ঝুঁকি মুক্ত রাখার জন্য যেসব করণীয় সেগুলো যাতে করে, বিশেষ করে সিডিএ, সিটি কর্পোরেশন, সেই দাবিটাই নগরবাসী। তো আমরা দেখছি এখনো পর্যন্ত শিশুটি উদ্ধারে এখানে যারা ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কাজ করে যাচ্ছেন এবং তাদের যে উদ্ধার তৎপরতা সেটি এখনো পর্যন্ত চলছে। তো পরবর্তী সংবাদ মাধ্যমে যদি শিশুটি উদ্ধার হয় তাহলে সেটি আমরা জানিয়ে দেব। তো এটি ছিল আজকে সর্বশেষ শিশুটি খালে পড়ে হারিয়ে যাওয়ার যে ঘটনা, সেটি সর্বশেষ। প্রণবেশ, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও যুক্ত হয়ে আমরা জেনে নিব শিশুটিকে পাওয়া গেল কিনা। দর্শক, চট্টগ্রামের নালায় পড়ে নিখোঁজ হওয়া 6 মাসের শিশুর উদ্ধার কাজের খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে জোবায়ের নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় নৌকায় করে নদী পার হচ্ছিলেন জোবায়ের, সায়েম, সিয়াম ও রাব্বি। এ সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে সায়েম, সিয়াম ও রাব্বি সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও জোবায়ের পারেননি। তিনি ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ছিলেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রূপগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা, চলছে কিনা আমাদের জানাবেন, এবং নিখোঁজ কিশোরের স্বজনদের কারোর সাথে আপনার কথা হয়েছে কি? ফারজানা, গতকাল বিকাল 3টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র এবং সৌদি প্রবাসী তপনের ছেলে জোবায়ের সে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে কিন্তু সে নিখোঁজ ছিল। এরপরে কিন্তু তাকে আর পাওয়া যায় না। তবে সন্ধ্যার পরে তারা জানতে পেরেছে যে সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তারা জানতে পেরেছে যে তার 4জন বন্ধু নিয়ে তারা ওই যে এলাকা থেকে বের হয়ে তারা পার্শ্ববর্তী নদী পারাপার হয়ে দাউদপুর এলাকায় গিয়েছিল এবং সেখানে নদীর যে খেয়াঘাট, সেখানে কিন্তু নদী খেয়াঘাটের লোকজনের সাথে একটু দ্বন্দ্ব থাকার কারণে খেয়াঘাট বন্ধ হয়েছিল। এরপরে তারা কিছু দূরে এগিয়ে তারা স্থানীয় যে ক্যাপিটা মেরিনা নামক একটা স্থান থেকে তারা তার এক সহকারী রাব্বি নামে একজনের সাথে ফোন করে তাকে উদ্ধার করার, তাকে পারাপারের জন্য বলে। তখন সে ছোট একটি নৌকা, কোষার নৌকা, যেটা ছোট নৌকা, সেটা নিয়ে সে এবং
সিয়াম সহ একজন তাকে নিয়ে সে পারাপারের জন্য ওই পারে যায় এবং ওখানে আসার সময় নদীর মাঝামাঝি আসার পরে কিন্তু সেখানে নৌকাতে পানি ডুবে নৌকায় ডুবির ঘটনা পড়ে। তখন কিন্তু সে সেখান থেকে জুবাইর পানিতে ছিটকে পড়ে, এরপর তো সে নিখোঁজ ছিল এবং বাকি যারা 3 জন ছিল সেই 3 জন কিন্তু তারা নদী পারাপার হয়ে তীরে আসতে পেরেছে। তবে এই মুহূর্তে আমার সাথে আছে যে 4 জনের মধ্যে সিয়ামের কাছে জানতে চাইবো আসলে ঘটনাটা কি হয়েছিল। আমরা এই ঘটনাটা শুরু হয়, ওরা 2 জন হেবার গেছিল প্রথম আতলাপুর গাড়েতে, অনেক গাড়েতে যাওয়ার পরে অনেক গাড়ে গঞ্জাম হওয়ার পরে অনেক গাড় বন্ধ করে দিছে। অনেক হেরা কোনো উপায় পাইতেছিল না এই সাইডে আওয়ার, অনেক তো যে কোনো ভাবে আইতে হইব, এর লেগা হেরা এই সাইডে আইছে, আইতে ওই যে এই সাইডে আইছে। আওয়ার পরে ওই রাবিজের বন্ধু হেরা ফোন দিছে, ফোন দেওয়ার পরে কয় ভাই আমি বিপদে পড়ছি আঙ্গুরে লয়ে যা। হ্যাঁ রাব্বি হয়েছে একলা, হ্যাঁ তো কিছু কইতেছে না, এই লেগে হ্যাঁ আমার বাইক গেছে। আমার বাইক গিয়ে কয় যে ভাই আমি একলা, আমি তো যাইতাম না, সন্দেহ হয়ে গেছে গা, তুই আমার লগে আয়। তো আমিও কিছু না ভাইবা হ্যাঁ লগে গেছি, অনেক সুন্দর মতন গেলাম দুজনে। যাওয়ার পরে হেরা 2 জন এই সাইডে আইছিল, হেরা পরে উঠছে আঙ্গুর কোষাত। আমরা আগের থেকে কিছু যে কোনো লড়াচড়া করিস না, কোষার একটু ছোট তো আমরা আইছি সুন্দর মতো মাছ বরাবর আয়া উঠছি। মাছ বরাবর আওয়ার পরে যে ডুবে গেছে জুবাইর, শুরু করছে কি মোবাইলে ভিডিও শুরু করছে। তো ভিডিও যে সঙ্গে করতেছে, আমরা সব বলতেছি যে ভাই ভিডিও করিস না, এই ভিডিওর লেগা একটু লড়াচড়ি হইলে ডুবে যাইতে দেখা। তারপরে কথা না হই না ভিডিও শুরু করছে, ভিডিও শুরু করার পরে তো পানি উঠা শুরু হয়েছে। আলা যে সঙ্গে পানি উঠা শুরু হয়েছে লগে লগে মোবাইলটা বন্ধ করছে। বন্ধ করার পরে কিন্তু অনেক তারা পানি উঠতেছে, আমরা হিচতেছি কিন্তু পানি আর কমাইতে পারতাছি না। ওই যে এই মাছ বরাবর ডুবে গেছে গা, মাছ বরাবর পোশাকটা ডুবে গেছে। হ্যাঁ করছে কি হ্যাঁ মোবাইলটা আমার হাতে দিছে, আমার হাতে মোবাইল দিছে, আবার আমার এক হাতে পোশাক আবার এক হাতে মোবাইল। আমি আর আইতাম পারতাছি না, যে জায়গাটা ছিলাম এই জায়গাতে রয়েছি, আর হ্যাঁ আগে পড়ছে অনেকটা আগে। ফারজানা, আপনি শুনতে পেরেছেন যে আসলে নদীর মাঝামাঝি আসার পরে তারা যে মোবাইলে ভিডিও করার বিষয়কে নিয়ে তারা নৌকা যখন পানি ভরে যায় তখন কি নৌকায় ডুবুরি ঘটনা পড়ে, সেখান থেকে জুবাইর ছিটকে নদীতে পড়ে যায়। তো তাদের পরিবারের একটা অভিযোগ যে তাদের পার্শ্ববর্তী যে রাব্বিদের নানাদের সাথে তাদের পারিবারিক একটা দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। তারা বলছে যে হয়তোবা তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে, নাকি নৌকাতে ডুবে সে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। সেই বিষয়টা আসলে পুলিশের তারা দাবি জানিয়েছে, পুলিশ তদন্ত করে তাদের সুষ্ঠু সেই ব্যবস্থা জন্য তারা দাবি জানিয়েছে। তবে একটু আগে আমরা দেখতে পেয়েছি ডুবুরির একটি দল কিন্তু ঘাটে এসে উপস্থিত হয়েছে, তারা একটু কিছুক্ষণের মধ্যে তারা উদ্ধার অভিযানে নামবে। তো ওই নিখোঁজের কিন্তু 14 ঘন্টা পার হয়ে গেছে, তাই কতক্ষণ পরে সেই লাশটা উদ্ধার করতে পারবে সেই জন্য কিন্তু স্বজনরা এবং স্থানীয়রা কিন্তু নদীর পাড়ে তারা ভিড় জমিয়েছে। তারা অনেকে এই তার নিখোঁজের কেন্দ্র করে কিন্তু এখানে ধন্যবাদ রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী পারাপারের সময় নৌকাডুবিতে জুবাইর নামে এক কিশোর নিখোঁজের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন। খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও একজন টমটম চালককে 3 দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও একজন টমটম চালককে উদ্ধারের জন্য যৌথ বাহিনীর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেঁতুলতলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। তাদের উদ্ধার করতে না পারা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাবেন এবং পুলিশ কি বলছে? ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, গত বুধবার সকালে খাগড়াছড়ি সদর গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5 জন শিক্ষার্থী এবং একজন ব্যাটারি চালিত টমটম বা অটো চালক 6 জনকে 3 দিন পরেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই বিষয়টা নিয়ে এই নিয়ে তাদের উদ্ধার আমি খাগড়াছড়ি পুলিশ সুপার আরফিন জলির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তাদের 6 জনকে উদ্ধারের জন্য গতকাল সকাল থেকে খাগড়াছড়ি, পানখাইয়াপাড়া, নোয়াপাড়া, মধুপুর এবং তেঁতুলতলা এবং খবংপুরিয়া সব বিভিন্ন এলাকায় তারা তল্লাশি চালিয়েছেন।
তো তিনি যে বিষয়টি বলেছেন, তাদের উদ্ধারের জন্য যৌথ বাহিনী অভিযান চালাচ্ছেন এবং তারা যতক্ষণ না উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবেন। তো ফারজানা এটা নিয়ে মূলত এই চিন্তা ছিল ইউপিডিএফ এর দিকে। তো এই বিষয়টা নিয়ে আমি ইউপিডিএফ এর খাগড়াছড়ি সংগঠক অঙ্গম আহমেদ সাথে আমি যোগাযোগ করেছি, কথা বলেছি। তিনি প্রতিভাবে এই বিষয়টা অস্বীকার করেছেন। তবে রাঙ্গামাটি জনসংহতি সমিতি অর্থাৎ সন্তুল আহমদ জেএসএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রিবেক চাকমা যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন, তার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনেছি তিনি ইউপিডিএফ এই ঘটনার জন্য দায়ী করেছেন। তবে ইউপিডিএফ প্রতিভাবে এই ঘটনা অস্বীকার করে যাচ্ছেন ফারজানা। আর পুলিশ সুপার তারা বলেছেন গতকালকে যে অভিযান চালানো হয়েছিল বা প্রতিটি অর্থাৎ সন্দেহজনক স্থানগুলোতে, গুরুত্বপূর্ণ সন্দেহজনক স্থানগুলোতে তারা অভিযান চালাচ্ছেন। ওদেরকে উদ্ধার না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবেন। ফারজানা, ধন্যবাদ রূপায়ণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার। লালমনিরহাটের সীমান্ত জুড়ে আতঙ্ক বেড়েছে ক্ষোভ। হাতিবান্ধা সিঙ্গিমারি সীমান্তে বাংলাদেশি কৃষক হাসিনুরের দাফন হয়েছে বিজিবির পাহারায়। এর আগে বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে তার মৃতদেহ ফেরত দেয়। এদিকে অবৈধভাবে শূন্যরেখা পার হওয়ায় শুক্রবার আরেক বাংলাদেশি নাগরিক আজিনুর রহমান বিএসএফ এর হাতে আটক হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ। সামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোনোভাবে শোক কমছে না লালমনিরহাটের হাতিবান্ধার সিঙ্গিমারি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি হাসিনুরের পরিবারের। পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। স্বজন ও গ্রামবাসীর দাবি, বুধবার সকালে সীমান্তের নিজ জমিতে ঘাস কাটতে গেলে ভারতের উত্তর সিঙ্গিমারি বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। অপরদিকে সিঙ্গিমারি সীমান্তের গ্রামবাসীরা ওপার থেকে তাদের মতে সংবাদ পায় হাসিনুর মারা গেছে। এই খবরে সীমান্তে বিরাজ করে উত্তেজনা। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বের হয়। কখন ফেরত দেবে হাসিনুরকে তার ঠিক সময়ে বিজিবিকে না দেওয়ায় বৃহস্পতিবার দিনভর ওই সীমান্তবাসীর দিন কাটে উত্তেজনায়। পরে 4 দফায় স্পট পাল্টানোর পর রাত 12টায় জেলার পাটগ্রাম উপজেলার বাওড়া সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে লাশ ফেরত দেওয়া হয়। আমার পিছন থেকে ওই বাসঝাড়ে ওখানে ওই ছেলেটা গাছ ছিলাচ্ছে, তাকে সরাসরি ওই টাওয়ার ওখান থেকে গুলি করছে। 10 গাছের মতন, এই 10 গাছের মতন ভারত। তাহলে আমরা ওখানে গেলে তো ওনারা সেই গুলি করবি। আমরা তো সে আতঙ্কে আছে, আমরা যাইতে পারছি না ওখানে। এখানে তো বিএসএফ ভালো আইসি বাবা, কি অত্যাচার শুরু হয়ে গেছে বাবা, ভালো অত্যাচার শুরু হয়েছে। কখন বিএসএফ আসি আমাদেরকে হামলা করে, আমরা খুবই আর কি ইয়েতে আছি আর কি। শুক্রবার ভোরে বিজিবির প্রহরায় ঢাকার ইটভাটা শ্রমিক নিহত হাসিনুরের দাফন হয় বাড়ির পাশের কবরস্থানে। ঘাস কাটতে কাটতে ওই নিজ মুখেতে ঘাস বসে বসে কাটতে আসে, আর ওর সাথে যে পিছন দিয়ে ওর ঘাসের বস্তা ছিল, ওই বিএসএফ মনে করছে ওগুলো মালের টোপলা। ওই মনে করে আসি পিছন দিয়ে আমার ছেলে আহত করেছি। আহত করার পর পড়ে গেছে, ঘাড়ে তুলে নিয়ে গেছে। সরকার তো এই আইনটা জানে যে গুলি করে মারি ফেলে, সে ভুল করে যাইতে পারে। এ তো বহুদূর রাষ্ট্র নয় আমাদের, এইটা সিঙ্গিমারি, ওইটা হলো নগর সিঙ্গিমারি। এদিকে শুক্রবার নিহত হাসিনুরের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তার স্বজনদের প্রতি সহমর্মিতা জানান। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন। প্রতিনিধি দলের প্রধান জানান, 17 বছর ধরে একটি সরকার প্রতিবেশীকে প্রশ্রয় দিয়েছে, যার ফলাফল এমন পরিস্থিতি। বিএসএফ এভাবে করে ন্যাক্কারজনকভাবে মারলো, এটা তো খুবই মর্মান্তিক বিষয়। এগুলো সরকারের দৃষ্টিতে আমরা আনার চেষ্টা করতেছি। আমাদের সংগঠনে এটার পক্ষে জোরালোভাবে ভূমিকা পালন করতেছে। সরকার যেন এটার ব্যবস্থা নেয়, দুই দেশের মধ্যেকার ব্যাপার, এবং এটা প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়া উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন জানিয়ে এটি বন্ধের আহ্বান রাখেন। নর্মান্স ল্যান্ড আছে, সেখানে যেন আমাদের লোকজনের যাতায়াতটা কম থাকে আর কি। বিশেষত সেক্ষেত্রে তখন দেখা যায় যে কোনো একটা উত্তেজনা সৃষ্টি হয়, দুই রাষ্ট্রের জন্য একটি বিরূপ পরিস্থিতি বয়ে আনতে পারে। তো এই জন্যই আমরা জনগণকে সবসময় সচেতন করছি। এদিকে শুক্রবার দুপুরে ডাঙ্গাটারি বিওপির আওতাধীন জমগ্রাম এলাকার ভুট্টাখাত দিয়ে অবৈধভাবে শূন্যরেখা পার হওয়ায় বাংলাদেশি নাগরিক আজিনুর রহমান বিএসএফ এর হাতে আটক হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটক বাংলাদেশকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানায় বিজিবি। হাসান আহমেদ, ৭১। সিলেটের কোম্পানিগঞ্জের ধলাই সেতুর পিলারের নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু, আর এতে ঝুঁকির মধ্যে পড়ছে সেতুটি। পানি উন্নয়ন বোর্ড জানায়, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে শুরু হতে পারে নদী ভাঙন, আর ব্রিজ বাঁচাতে কোনো উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের।
স্থানীয় ছাত্র জনতার দাবি, বারবার প্রতিরোধ করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না বালু খেকোদের। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরকুয়ারির পাশে ধলাই নদের উভয় তীরের মানুষের যাতায়াতের জন্য 2003 সালে ধলাই সেতুটি নির্মাণ করে তৎকালীন বিএনপি সরকার। এরপর 2006 সালে সেপ্টেম্বর থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। গেল কয়েক মাস থেকেই ধলাই সেতুর নিচে পিলারের পাশ থেকে গভীর গর্ত করে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। রাত দিন 24 ঘন্টায় সেতুর পিলারের নিচসহ আশপাশের সব এলাকা থেকে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। আমরা লোকে মাইর করে, তারপরে পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব দেয় না। কোনো ক্ষয়ক্ষতি হয় বৃষ্টির, তাহলে আমাদের অনেক চলাফেরার অসুবিধা হবে। আমরা মানববন্ধনও করেছিলাম, প্রশাসনিক আমরা একটা সাহায্য চেয়েছিলাম, কিন্তু কোনো ধরনের সাহায্য পাইনি। সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তর জানায়, সেতুর নিচ থেকে বালু তোলায় দুর্বল হয়ে পড়তে পারে পিলারগুলো, আর এতে যে কোনো সময় সেতু ধসে পড়ার আশঙ্কা তৈরি হবে। রিভার বেডের যে আমাদের যে ফাউন্ডেশনের জায়গাটুকু আছে, এটা হ্যাম্পার হতে পারে। এটা সয়েল যে কোনো জায়গা থেকে এটা সেটেল হতে পারে, এই ধরনের সম্ভাবনা আছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে যে কোনো সময় নদীর আশপাশের এলাকায় দেখা দিতে পারে নদী ভাঙন। পরিকল্পনা ছাড়া যখন আপনি নদীর তীরের খুব কাছ থেকে বালিটা উত্তোলন করবেন, তখন কিন্তু এই জায়গায় বড় বড় স্থাপনা বা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন স্থাপনা যদি থাকে, তা খুব দ্রুত নদী ভাঙন কবলিত হতে পারে। প্রচলিত আইনে পরিবেশ ও নদীর স্বাভাবিক গঠন নষ্ট করলে শাস্তির বিধান থাকলেও এ নিয়ে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোম্পানীগঞ্জের ধলাই সেতুর ব্রিজ থেকে এভাবেই দিনের পর দিন বালু উত্তোলন করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় ভেঙে পড়বে ব্রিজটি। যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবেন কোম্পানীগঞ্জের হাজারো মানুষ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, কোম্পানীগঞ্জ, সিলেট। এ নিয়ে খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম, এই বালু খেকোদের দৌরাত্ম্য কমাতে স্থানীয়রা মানববন্ধনও করেছে এবং প্রশাসনের সাহায্য চাচ্ছে, কিন্তু এরপরও প্রশাসন কোনো উদ্যোগ কেন নিচ্ছে না? এর কারণ কি হতে পারে? স্থানীয়রা কি বলছে সেটি জানাবেন। দেখুন ফারজানা, কোম্পানীগঞ্জ উপজেলার যে এই ধলাই সেতুটি রয়েছে, আসলে এই ধলাই সেতুটি মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এবং এই সেতুটি নির্মাণ করেছিল তৎকালীন বিএনপি সরকার, এবং এই সেতুর মাধ্যমে কিন্তু কোম্পানীগঞ্জ উপজেলার 2টি ইউনিয়নের মানুষের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য তো রয়েছে। তো সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে দিন রাত 24 ঘন্টা কিন্তু ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে এবং এই বালুগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা বারবার কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আমরা জেনেছি যে আসলে মাঝে মধ্যে কিছু অভিযান করা হয়, যেখানে প্রতিদিন 20 থেকে 30 লাখ টাকার বালু উঠে নেওয়া হচ্ছে, সেখানে মাঝে মধ্যে প্রশাসন অভিযান করে 20,000, 30,000 টাকা জরিমানা করছে। আসলে এই যে জরিমানাটা, সেটা আসলে পর্যাপ্ত নয়। আপনি জানেন যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং বাংলাদেশ বালুমহাল সংক্রান্ত আইন যেটি রয়েছে 2010 সালে, সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে কিন্তু 5 লাখ টাকা জরিমানা, 10 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। সেই ধারাগুলো কিন্তু ফলো করা হচ্ছে না। পরিবেশবাদীরা বলছেন যে সকল ব্যক্তিরা বালু খেকো রয়েছে, তাদের বিরুদ্ধে যদি আইনের কঠোর ধারাগুলো প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু কিছুটা হলেও কমবে। অর্থাৎ কাউকে যদি কারাদণ্ড দেওয়া হয়, অর্থদণ্ড, অর্থাৎ উভয় দণ্ড যদি প্রদান করা হয়, তাহলে কিন্তু এই যে অবৈধভাবে বালু
উত্তোলন সেটা কিন্তু কিছুটা কমবে। আমরা সহজদের সাথে কথা বলেছিলাম, সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তর, তারা আমাদেরকে জানিয়েছেন যে এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে কিন্তু যে কোনো সময়ে সিলেটের এই ধলাই সেতুটি ভেঙে পড়বে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে আসলে এভাবে যদি অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় এই নদীর আশপাশের এলাকায় কিন্তু নতুন করে নদীর ভাঙন দেখা দিতে পারে। তো প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে, তারা কিন্তু আমাদের সাথে কোনো ধরনের কথা বলতে রাজি হননি। আসলে তারা কেন কথা বলতে রাজি হননি, তারা কেন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন, সেটা আসলে খতিয়ে দেখা প্রয়োজন। আমরা এলাকার যারা তরুণ সমাজ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে তারা বারবার কিন্তু অভিযোগ দিয়েছেন প্রশাসনের কাছে এবং তারা মানববন্ধনও করেছেন, যারা বালু তুলছেন তাদেরকে তারা বাধা দিয়েছেন, আসলে তাদের বাধা কেউ শুনছে না। ধন্যবাদ সুজাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেটের কোম্পানিগঞ্জ থেকে অবৈধ বালু উত্তোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে লালমনিরহাটের সীমান্ত জুড়ে বেড়েছে আতঙ্ক, ক্ষোভ এবং হাতিবান্ধা সিঙ্গিমারি সীমান্তে বাংলাদেশি কৃষক হাসিনুরের দাফন হয়েছে বিজিবির পাহারায়। সেই খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম মিলন পাটোয়ারি। সামিউল, সীমান্তের অবস্থা এখন কেমন দেখছেন এবং সীমান্ত হত্যা নিয়ে এলাকাবাসী কি বলছে আমাদের জানাবেন। লালমনিরহাট সীমান্তে যে সিঙ্গিমারি অঞ্চলে যে সমস্ত লোকজন আছে, ফারজানা, আমি গতকালকে এবং আজকে সকালে বিভিন্ন সীমান্ত এলাকা গিয়ে দেখেছি যে সীমান্তবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কারণ যে গত বুধবারে হাসিনুরকে নিয়ে গিয়ে সেখানে যেভাবে বিএসএফ তাকে হত্যা করেছে, এই হত্যার রেশ কাটতে না কাটতেই পরবর্তীতে আবার গতকালকে দুপুরে আবার আজিনুর নামে আর এক বাংলাদেশিকে বিএসএফ বাউরা সীমান্ত থেকে ধরে নিয়েছে। তবে সীমান্তবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে সন্ধ্যার পর হলে সীমান্তবাসীরা তারা যে সমস্ত পুরুষ ব্যক্তিরা রয়েছে তারা লাঠিসোঁটা নিয়ে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে যে কোনো মুহূর্তে যদি বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করে এই বাংলাদেশি নিরীহ সীমান্তবাসীদের উপর অত্যাচার করে, এই কারণে তারা সতর্ক অবস্থা রয়েছে। বিজিবির পক্ষ থেকে গতকালকে জুম্মার নামাজ শেষে মুসল্লিদেরকে সীমান্তবাসীর মধ্যে জানিয়েছে যে সীমান্তে যে 150 শূন্য রেখা রয়েছে আন্তর্জাতিক নোম্যান্স ল্যান্ড, এই নোম্যান্স ল্যান্ড এলাকায় যেন কোনো কৃষক যেন সেখানে যেতে না পারে। তবে কৃষকরা যেতে না পাওয়ার কারণে নোম্যান্স ল্যান্ডে যে তাদের উৎপাদিত ধান এবং ভুট্টা যে সমস্ত ক্ষেত রয়েছে সেখানে তারা যেতে পারছে না। তবে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক যেমন একটা বিরাজ করছে যে কোনো মুহূর্তে ভারতীয় যে বিএসএফ সদস্যরা রয়েছে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে, সতর্ক রয়েছে সীমান্তে বিজিবিও। তবে লালমনিরহাটে 284 কিলোমিটার সীমান্তর মধ্যে 75 কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে। এই সীমান্তগুলোর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফারজানা, এই ছিল লালমনিরহাটের সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ সামিউল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে সীমান্ত উত্তেজনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সামিউল ইসলাম মিলন পাটোয়ারি। পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবি আদায়ে সারা দেশে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বরিশালে হাতেম আলী কলেজ চৌমাথায় সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ ও প্রতিবাদ করে শিক্ষার্থীরা। ময়মনসিংহে সমাবেশ শেষ করে বিক্ষোভ করে। চট্টগ্রাম ও কুমিল্লায়ও মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে 6 দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
যেহেতু প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকছে, ওনার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ডাকছিল, তো ডাকার পরে যেহেতু আমরা ফলপ্রসূ কোনো ফলাফল পাইনি, ইনশাল্লাহ আমরা এরপর আরও কঠোর কর্মসূচি যাব। বিএসসি উচ্চশিক্ষার জন্য আমাদের যথেষ্ট শিক্ষার অভাব রয়েছে, কাজে আগামী বাংলাদেশ যদি আমি বিনিময় করতে হয় তাহলে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দরকার। আমাদের পক্ষে অনেক কথা বলছে ওরা, কিন্তু ওদের কোনো লিখিত প্রমাণ আমরা পাই নাই, যার কারণে আমরা হচ্ছে যে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছি। এর আগে বৃহস্পতিবার রেলপথ ব্লক করার কথা থাকলেও সেদিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি দল, কিন্তু সেখানে সমাধান না হয় আবারও আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। বরিশালে বেলা ৩টায় বরিশাল ঢাকা মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথায় সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ ও প্রতিবাদ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল সচল রাখতে যৌথ বাহিনী মোতায়েন ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী প্লাস পুলিশ কনস্টেবল তারা আমাদের ভাইদের উপরে আঘাত করছে, বোনদের উপর আঘাত করছে, এজন্য আমাদের আজকের আন্দোলন। ৬ দফা দাবি আদায়ে বেলা ২:৩০টায় ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে কাফনের কাপড় বেঁধে জমায়েত হয় শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ তাদের ৬ দফা মানতে হবে। শুক্রবার দুপুর ৩টায় কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে মিছিল শেষ করে। ক্রাফট হটাও পলিটেকনিক বাঁচাও স্লোগানে ৬ দফা দাবি আদায়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজ শেষে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে। আমরা কাপড়ের কাপড় পরে আমাদের ক্যাম্পাস মসজিদ থেকে আমরা জুমার নামাজ শেষে এই কাপড় মিছিলে অংশ নিয়েছি। ৬ দফা দাবি আদায়ে সারা দেশে একযোগে কুমিল্লা কোটবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে শুক্রবার জুমার নামাজের পর ২:৩০টার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করে ডিপ্লোমা শিক্ষার্থীরা। ফারদিন নীরব, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া পুনর্বাসন এলাকায় স্থানীয় যুবদল ও সাধারণ জনগণ এ কর্মসূচি পালন করে। প্রতিবাদ সভায় বক্তারা রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন। তারা বলেন, ৫ আগস্টের পরে সন্ত্রাসী গডফাদাররা পালিয়ে গেলেও তারা তাদের দোসরদের রেখে গেছে। তারা এখনও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বিক্রি করছে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুনর্বাসন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রংপুরের পীরগঞ্জে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জবাসীর ব্যানারে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, চীনের অর্থায়নে প্রস্তাবিত ১০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পীরগঞ্জে করতে হবে। এতে করে ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরা দেশে পড়াশোনা করতে আসবে, চিকিৎসা নিতে আসবে। রংপুরবাসীও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের বরাবর স্মারকলিপি দেওয়ার প্রস্তাব করা হয়। মোংলায় কোস্টগার্ডের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়ায় সহযোগিতায় মোংলার জয় মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তায় ৩১ কেজি হরিণের মাংস, একটি মাথা ও 4টি পা জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের। ফরিদপুর ও পাবনায় প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২১০০ টাকায়। এদিকে দাম বাড়ায় খুশি চাষিরা। তারা জানান, বর্তমান বাজার মূল্যে পেঁয়াজের উৎপাদন খরচ উঠছে মাত্র। মন প্রতি ৩০০০ টাকায় বিক্রি করতে পারলে লাভ হতো। অন্যদিকে দাম বাড়ার কারণে অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরেই ফরিদপুরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তি।
বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। তবে দাম বাড়ায় খুশি জেলার চাষিরা। তারা জানান এবছর পেঁয়াজের উৎপাদন খরচ প্রতি মনে 2000 টাকা ছাড়িয়ে গেছে। তাই 2500 থেকে 3000 টাকা মন পেঁয়াজ বিক্রি করতে পারলে লাভবান হবেন তারা। ফলন কম হয়েছে, পেঁয়াজ ছোট ছোট হয়েছে, বুঝছেন? আমরা পানি দিতে পারি না, বৃষ্টি হয় না, এই জন্য পেঁয়াজ নরমাল হয়েছে। আমার কাছে খরচ পড়ছে, সেই খরচে আপনাদের পেঁয়াজ নেই 15,000 16,000 টাকা বীজ গেছে। আর পেঁয়াজ তো এবার খেতে হয়, এক মন পেঁয়াজ পরে হলো 2500 2600 টাকা, 3000 টাকা বেশি কিছু খায় আমাকে, এটা কি সেটা দাম 800 টাকা দেওয়া লাগে। এদিকে ক্রেতারা বলছেন অন্যান্য পণ্যের সাথে তুলনা করলে পেঁয়াজের মূল্য তেমন বাড়েনি। বর্তমান যে বাজার আছে আমাদের, এরকম বাজার থাকলে আমাদের ইনশাল্লাহ বাঁচে থাকা যাবে স্বাভাবিকভাবে। অন্যান্য মালের যেভাবে দাম, সেই হিসেবে পেঁয়াজের দাম যেভাবে আছে আর একটু বাড়লেও আমাদের সমস্যা না, আমরা ক্রেতা হিসেবে এতে খুশি। দেশি পেঁয়াজের আরেক বাজার পাবনায় বাজার মূল্য বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। যা দাম পাইছি মোটামুটি ভালো, কৃষক অনেক লাভবান হয়েছে। এবার মনে করেন যা পাচ্ছি, এই বাজারটা থাকিয়ে গেলে আমার লস আসবে না। কমপক্ষে 2000 টাকার উপরে লাগবে, 2500 দাম হলে তো আগে কৃষক বাঁচে। পিজের দিক আপনারা যদি কমান, তাহলে তো সব দিকে আপনাদের বিবেচনা করা দরকার, যে না সারেও একটু কমাই, কি কৃষক হলে একটু বাঁচুক। একই সাথে সরকারকে কৃষি পণ্যের দাম কমানোর দাবিও তোলেন তারা। আবার দাম বাড়লেও এই দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। খুচরা ক্রেতা হিসেবে 50-60 টাকা সারা বছর থাকলে এটা আমাদের জন্য সহনীয় হয়। ইনশাল্লাহ 1900 টাকার কিনেছি, খুশিই আছে, বাজার অনুসারে ঠিকই আছে। 2600 টাকা হলে পরে মনে করেন কোন মতন চলে আর কি, আবার কিনে খাওয়ার তো বোঝা লাগবে। বর্তমান যে বাজারটা আছে এটা ঠিকই আছে বাজার, এই বাজারটা থাকলে আমরাও বাঁচবো, গাড়িস্থও বাঁচবো। এবছর পাবনায় 53,150 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়, যার মোট ফলন ধরা হয়েছে 7,82,532 মেট্রিক টন। শারমিন স্বপ্না, 71। শুক্রবার ছুটির দিনে সারা দেশের বাজারগুলোতে সরবরাহ থাকলেও সব সবজির দাম আবারও বেড়েছে। 80 টাকার নিচে কোনো সবজির দাম নেই, তবে শসা ও টমেটোর দাম এখনও নাগালের বাইরে। এছাড়া মাছ মাংস বাড়তি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এই অবস্থায় বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন ক্রেতারা। চট্টগ্রামে সবজির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা কমলেও তা এখনও নাগালে আসেনি সাধারণ ক্রেতাদের। কাঁকরোল 140, বেগুন 90, ঝিঙা 100 আর বরবটি পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। বাড়তি পেঁয়াজের দামও। ঝিঙা 100 টাকা করে কেজি, তিতকল 100 টাকা, কাঁকরোল 140 টাকা করে কেজি, বরবটি 100 টাকা, ভেন্ডি 80 টাকা। সবজির দাম একটু বাড়তি বর্তমান বাজারে, আসলে সাধারণ জনগণের জন্য ক্রয় ক্ষমতার একটু বাইরে। এছাড়া সরবরাহ কম থাকায় মাছের বাজারেও রয়েছে অস্থিরতা। 100 টাকা পর্যন্ত বেড়েছে সামুদ্রিক মাছের দাম। আর ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালির দাম বেড়েছে। 630 থেকে 640 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি মুরগি। সাগরের মাছ বন্ধ হওয়াতে সাগরের মাছের সরবরাহ কম, আগের তুলনায় এখন 20-50 টাকা কেজিতে বাড়তি। সাগরের মাছ কম তো, তার জন্য একটু মিঠা পানির উপরে একটু চাপ যাচ্ছে আর মাছের উপরে। দেশি মুরগি স্বাভাবিক, গত সপ্তাহে যে দামটা ছিল এই সপ্তাহে সেই দামটা, এটা বাড়েও না কমেও নেই। এই আপনার সোনালী আর ফার্মের মুরগিতে কেজিতে 20-30 টাকা করে দাম কমছে। মানিকগঞ্জের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না। গ্রীষ্মকালীন সবজির দাম সবচেয়ে বেশি, তবে আলু 25 ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। মাছের বাজারে রয়েছে অস্থিরতা। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়, আর মাঝারি ইলিশ 1200 থেকে 1400 টাকা। অন্যান্য মাছের দামও বাড়তি। 80 টাকার নিচে কোনো সবজি নাই, এটা আমাদের জন্য খুবই দুর্বিষহ অবস্থা। বরিশালেরটা তো চাচ্ছে 1600 টাকা, আর যেটা যে আপনি কক্সবাজার বাঁশখালী এটা চাচ্ছে 1200 টাকা। ময়মনসিংহের বাজারে ঝিঙা, কাঁকরোল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স আর পটল বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকার মধ্যে। তবে শসা এবং টমেটো মিলছে 40 টাকা কেজিতে। ঢেঁড়স কিনলাম 60 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, এটা লাউ নিলাম, লাউটা 50 টাকা নিচে। চাহিদা আছে 500 কেজি, আসতেছে 200 কেজি, 150 কেজি, এই জন্য দাম একটু বেশি। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে। তবে বাজারে সবজি সহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। মনিরা কাজুরি, 71। ব্রাহ্মণবাড়িয়ায় ভুট্টার আবাদ দিন দিন বাড়ছে।
গত 3 বছরে আবাদ বেড়েছে প্রায় দ্বিগুণ। অধিক লাভের পাশাপাশি ব্যাপক চাহিদার কারণে ভুট্টা চাষে ঝুঁকছে কৃষক। জেলা কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এই মৌসুমে বাম্পার ফলন হয়েছে। আশা করা হচ্ছে প্রায় 50 কোটি টাকার ভুট্টা উৎপাদন হবে। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। লাভজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সবকটি উপজেলায় ভুট্টা চাষ করেন চাষিরা, কিন্তু বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায় আবাদ হয় সবচেয়ে বেশি। পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্যের পাশাপাশি মানুষের বিভিন্ন খাদ্যপণ্যের তালিকায় রয়েছে ভুট্টার ব্যবহার, তাই এর চাহিদাও বেশি। এবার ভুট্টা আবাদে কানি প্রতি খরচ হয়েছে 1400 থেকে 1500 টাকা, আর ফলন ভালো হওয়ায় প্রতি কানি জমি থেকে ভুট্টা পাওয়া যাবে 25 থেকে 30 মণ। প্রতি কেজি ভুট্টার বাজার দর 1200 থেকে 1400 টাকা। 25-30 হাজার টাকা বিক্রি করতে পারে। আমি চাহিদা মতো, আমার গরু খামার আছে, মাছের খামার আছে, আমি তার কিছু বই করি, আর বাকি যদি ব্যালেন্স হয় তাহলে বিক্রি করি। খুব উপকারী একটা ফসল, খুব সহজে হয়ে যায়। হ্যাঁ, এবং সরকারও এ ব্যাপারে কৃষকদের অনেক সহযোগিতা দিতেছে, বীজ দিতেছে, সার দিতেছে। বর্তমানে বাজার দর 1000-এর উপরে আছে, 1200-1400 টাকা আছে। তো কৃষকরা আমরা দেখতেছি 1 বিঘা জমিতে প্রায় অর্ধেকের চেয়ে অধিক লাভবান হচ্ছে। এদিকে ভুট্টার আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা বলছেন, সুবিধার আওতায় আনা যাচ্ছে না এমন সব জমিতে ভুট্টা চাষের জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা করা হচ্ছে। ভুট্টা ধান ফসল থেকে বেশি লাভজনক বিধায় কৃষকরা কিন্তু ভুট্টার আবাদের প্রতি ঝুঁকছে। তা আমরা কৃষককে নিশ্চিত করছি যে ধানের ফসলগুলো যাতে নষ্ট না করে। আমাদের বেশ কিছু অনাবাদী জমিগুলো আছে যেখানে সেচের ব্যবস্থা খুব একটা কম ব্যবস্থা নাই বা কম দেওয়া যায়, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ভুট্টা আবাদ বৃদ্ধির কৃষককে উদ্বুদ্ধ করছি যাতে ধানের ফসলের জমিগুলো নষ্ট না হয়। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্যে চলতি রবি মৌসুমে জেলায় 663 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 992 হেক্টর জমিতে। শাকিলা শম্পা, 71। কক্সবাজার মহেশখালী রুটে পরীক্ষামূলকভাবে সি ট্রাক চলা শুরু হয়েছে। শুক্রবার প্রথমবারের মতো কক্সবাজার থেকে মহেশখালী ছেড়ে গেছে একটি সি ট্রাক। বাসিন্দারা জানান, এই যাত্রার মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। তবে ভাড়া নিয়ে আপত্তি করেছেন বেশিরভাগ যাত্রী। তারা জানান, ভাড়া সহনীয় হওয়া উচিত। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। এই উচ্ছ্বাস দীর্ঘদিনের স্বপ্ন পূরণের, এমন বাঁধভাঙা আনন্দ বহু বসন্তের ভোগান্তি থেকে মুক্তির। শুক্রবার মহেশখালীর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সি ট্রাক পানিতে ভাসে পরীক্ষামূলক। কক্সবাজার BIWTA ঘাট থেকে যখন স্বপ্নের সি ট্রাক প্রথম মহেশখালী পাড়ে পৌঁছায়, তখন দৃশ্য ছিল ঠিক এমনই। দ্বীপের বাসিন্দারা জানান, এবার দুঃখ ঘুচবে সাগর পাড়ের মানুষের, তবে সহনশীল ভাড়া চান তারা। নিরাপদ যাত্রী পারাপার যেন নিশ্চিত করে এবং অতিরিক্ত টোল যেন আদায় না করে, সে বিষয়ে আমাদের কাজ করতে হবে। এক পাশে টোল নেবে, দুই পাশে যেন টোল নেওয়া না হয়। তাদের টোল ফি সবকিছু কিন্তু নির্ধারিত ফি যাতে আসে এবং সি ট্রাকের যে ভাড়া নির্ধারণ সেটা যাতে সহনীয় মাত্রায় থাকে। BIWTA যদি কি সঠিকভাবে তাদের দায়িত্বশীলতার মধ্যে দিয়ে ঘাট পরিচালনা করে, তাহলে একটি হয়রানি মুক্ত এবং দুর্ভোগ মুক্ত আমরা একটি ঘাট পাবো, যেখানে আমাদের নারীদের সমান অ্যাক্সেস থাকবে, বৃদ্ধরা এসে সুন্দরভাবে নিরাপদভাবে বুট পাবে, পাশাপাশি রোগীরা যাতে সহজে কক্সবাজার আসতে পারে। তারা বলেন, পরীক্ষামূলক এই যাত্রা খুব শীঘ্রই স্থায়ী হবে। পুরনো সিন্ডিকেটের বলয় থেকে বেরিয়ে আসবে দ্বীপের মানুষ। নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না, কোনো ধরনের ঘাট পলিটিক্স থাকবে না, কোনো ধরনের একক কোনো কিছু থাকবে না। এই সিন্ডিকেট সবসময় এই মানুষকে জিম্মি করার জন্য তাদের পায়তারাগুলো চালাতে থাকবে। এটা আমি যারা সংশ্লিষ্ট এই কাজের সাথে জড়িত আছে এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যারা জড়িত আছে, প্রশাসনকে নিয়ে যেন এটা নির্বিঘ্নে চলে। BIWTA কর্মকর্তা আরিফ উদ্দিন বলেন, দুপারের টোল এখন 5 টাকা। সি ট্রাকের যাত্রী ভাড়াও হবে সহনশীল, আর সি ট্রাকে যাত্রী সংখ্যা থাকবে 300-র মতো। অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে নির্ধারিত প্রবেশ ফি মাত্র 5 টাকা, এই 5 টাকা দিয়ে সে স্পিডবোটে বা ইয়েতে উঠবে এবং নৌযানের ভাড়া আলাদা দিয়ে যখন সে বাকখালী যে নামবে, তখন ওখানে আর কোনো প্রবেশ ফি বা প্রস্থান ফি দিতে হবে না। আবার ওখান থেকে যখন আসবে, শুধুমাত্র ওখান থেকে প্রবেশ ফি দিবে, এখানে আর প্রস্থান ফি দিতে হবে না, শুধু 5 টাকা। মহেশখালীর বাসিন্দাদের স্থায়ী দাবি এখনও ফেরি। তারা শিগগিরই ফেরি চালু হতে দেখতে চান।
কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।